আজকে আমরা এক্সপ্লেন করছি গ্রেটটা ব্যাটেল মুভিটা। আর এই মুভিটার নাম শুনে হয়তো তোমরা বুঝে গিয়েছো, এই মুভিটা হচ্ছে একটা ভয়ঙ্কর যুদ্ধের গল্প নিয়ে। তো তোমরা যারা যুদ্ধের গল্প দেখতে পছন্দ করো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। তো এই গল্পে শুরু হয় একটা ভয়ঙ্কর যুদ্ধের সিন দেখিয়ে। আমরা দেখতে পারি এখানে টাইজনের সৈন্যরা আনচির দুর্গ জয় করার জন্য একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধে লিপ্ত হয়েছে। আর এই সমস্ত কিছুর পিছনে হাত রয়েছে টাইজনের, যে কিনা তার পাশেরই দেশ কোরিয়ার গোগরি নামের একটা বংশের উপরে আক্রমণ করে দিয়েছে। আর এই সময়টা ছিল 7th সেঞ্চুরির দিকে। আমরা জানতে পারি টাইজন ছিল তার সময়ে সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা। সে আজ পর্যন্ত কোনো যুদ্ধতেই হারেনি, এমনকি সে পুরো জাপান দখল করে নিয়েছে। এখন সে যে কোনো মূল্যে কোরিয়া দখল করতে চায়। তবে অপোজিট সাইডে যে কমান্ডার ছিল তার নাম ছিল ইয়াং। সে কিনা একেবারেই তাকে ভয় পায় না। সে তার সৈন্য নিয়ে যুদ্ধ করার জন্য নির্ভয়ে তাদের দিকে এগিয়ে যেতে থাকে। আর যখনই ইয়াং তার 1.5 লাখ সৈন্য নিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়, তখনই এখানে ভয়ঙ্কর রকমের একটা যুদ্ধ শুরু হয়ে যায়। যদিও টাইজন এখানে সবার লিডার ছিল, তাই সে নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করে না। সে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত ব্যাপারগুলো দেখছিল, কারণ সে ভালো করেই জানতো যে সে এত পরিমাণে সৈন্য নিয়ে এসেছে যে তার সৈন্যরাই তাদেরকে একটা ভালো রকমের সবক শিখিয়ে দেবে। তার নিজের যুদ্ধ করার কোনো দরকারই পড়বে না। কিন্তু কোরিয়া সৈন্যরাও কম ছিল না। তারা যখনই এসে তাদের উপরে আক্রমণ করে দেয়, তখনই তারা চীনের সৈন্যদেরকে মারতে শুরু করে দেয়। তবে এই ব্যাপারটা দেখার পর চীনা সৈন্যরা তাদের একটা টেকনিকের ইউজ করে। তারা তাদের পিছনে লুকিয়ে থাকা সৈন্যগুলোকে বাইরে বের করে নিয়ে আসে। আর যখন পিছন দিক দিয়ে তারা কোরিয়া সৈন্যদের উপরে আক্রমণ শুরু করে, তখন এখানে এক এক করে কোরিয়া সৈন্যদেরকে মারতে শুরু করে। আর এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কোরিয়ান সৈন্যদেরকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। তবে তখনই আমরা নতুন একটা ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে সামুল। সে তার ভাইয়ের মৃত্যুর জন্য প্রচন্ড আপসেট হয়েছিল। আর সে তার ভাইয়ের ডেড বডিকে কাঁধে নিয়ে সেখান থেকে সে সবার মতোই পালিয়ে যায়। তারপর রাতের বেলায় যখন ট্যাঙ্গো তার সেনাপতিদের সাথে মিটিং করছিল যে পরবর্তীতে তারা কি করতে পারে, আর ঠিক তখনই এখানে কিছু সেনাপতি চলে আসে একটা মেয়েকে নিয়ে। আসলে এই মেয়েটা হচ্ছে গিয়ে কোরিয়ার একটা মেয়ে, যাকে তারা বন্দি করে এখানে নিয়ে এসেছে। আর আমরা জানতে পারি এই মেয়েটার মধ্যে একটা স্পেশাল পাওয়ার রয়েছে। সে ভবিষ্যৎ দেখতে পারে। আর এই মেয়েটা তাদেরকে গোগরিয়ার স্পেশাল একটা দ্বীপটাকে টাচ করতে নিষেধ করে। তবে ট্যাঙ্গো এগুলোতে একেবারেই কেয়ার করে না। সে আবারও নিজের মতো করেই কাজ শুরু করে দেয়। সে আবারও তার প্ল্যানিং এ মনোযোগ দেয়। এখানে সে সবাইকে বলে যে কোনো মূল্যেই গোগরিয়ার বংশকে আমার পায়ের নিচে এনে ফেলতেই হবে। তবে সেটা করার আগেই আমাদেরকে আনসির দুর্গটা জয় করতেই হবে, কারণ সেটা হচ্ছে গোগরিয়াদের প্রাণকেন্দ্র। আর ট্যাঙ্গো এটা খুব ভালো করেই জানে যে গোগরিয়ার যে কমান্ডার আর আনসির দুর্গের যে কমান্ডার, তাদের দুজনের মধ্যে সম্পর্কটা খুব ভালো না। আর এই জন্য তার কাছে মনে হয় আনসির দুর্গটা জয় করা তার জন্য খুবই সহজ হবে। আর এটাকে জয় করার পরে সে খুব সহজেই গোগরিয়া শহরটা জয় করতে পারবে। কিন্তু এই সমস্ত প্ল্যানিংটা গোগরিয়ার কমান্ডার ইয়াংও জানতে পারে। তবে ইয়াং এই কমান্ডারকে সাহায্য না করে উল্টো আনসির দুর্গের কমান্ডারকে মারার প্ল্যানিং করে। সে সামুলকে ডেকে এনে বলে যে আমি ভালো করেই জানি তুমি সেই কমান্ডারকে মারতে পারবে, আর তুমি আমাদের খুবই বিশ্বস্ত একজন লোক, তাই তুমি আমাদের জন্য এই কাজটা করবে। আর সামুলও তাকে ওয়াদা করে বলে যে হ্যাঁ, আমি অবশ্যই আপনার জন্য এই কাজটা করব। এর পরের দিন সকালবেলায় যখন সামুল তার লোকজনদেরকে নিয়ে বেরিয়ে পড়ে, তখন একটু দূরে যাওয়ার পরে সে কিছু লোকজনদেরকে দেখতে পায়, যারা কিনা একটা গাড়ি গর্ত থেকে তোলার ট্রাই করছিল। তবে যেহেতু অনেক কষ্টের পরেও তারা গাড়িটা তুলতে পারছিল না, সেই জন্য সামুল সেই লোকজনদেরকে সাহায্য করে। আর এরপর তাদের কাছে আনসির দুর্গ সম্পর্কে জিজ্ঞাসাও করে। আর এটা শোনার পর একটা লোক বলে আমি হচ্ছে কমান্ডার। আমি শুনলাম কমান্ডার ইয়াং নাকি আমাকে মারার জন্য কিছু লোক পাঠিয়েছে, যারা কিনা আমাদের মতোই ভাষায় কথা বলতে পারে। আর এটা শোনার পর সামুলদের লোকজন তাদের তরোয়াল বের করে ফেলে। তবে তখনই তারা মারামারি করতে করতে সেখানেই মারা যায়। আর এই জন্য তারা সামুলকে বন্দি বানিয়ে আনসির দুর্গে নিয়ে আসে। আর এরপর রাতের বেলায় কমান্ডার সামুলকে বলে যে আমাকে কমান্ডার ইয়াং একেবারেই দেখতে পারে না, আর এই জন্যই আমাকে মারার জন্য তোমাকেই পাঠিয়েছে। আর এখন তুমি তো আমার দুর্গে চলেই এসেছো, তাহলে এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে বলো। আর যখনই সে তাকে তীর দিয়ে মারতেই যাচ্ছিল, তখনই সামুল তাকে বলে যে আমি চাই বা না চাই শত্রু আমাদের পিছনে পড়েই আছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের ঘর। আমাদের ঘরটাকে যে কোনো মূল্যেই বাঁচাতেই হবে, মানে আনসির দুর্গটা যে কোনো মূল্যে বাঁচাতেই হবে। আর তখনই পিছন দিক দিয়ে একজন বৃদ্ধ লোক চলে আসে। আর সে এসেই সামুলকে বলে যে
তুমি হচ্ছে গিয়ে তোমার বংশের একমাত্র লোক যে কিনা এখনো জীবিত আছে। আর এরপর সামুল যখন একা ছিল তখন সে তার তরোয়ালটাকেই দেখছিল, যে তরোয়ালটা কমান্ডার ইয়াং তাকে দিয়েছিল এখানকার কমান্ডারকে মারার জন্য। তো এই জন্য সে সেই কমান্ডারকে ফলো করা শুরু করে দেয়। সে দেখতে পায় ইয়াং একটা গরিব লোকের বাচ্চাকে নামকরণ করছিল। আর এই ব্যাপারটা দেখার পর এখানে সেই মহিলাও তাকে ধন্যবাদ বলে। আর এগুলো দেখার পর সামুল বুঝতে পারে যে ইয়াং তার লোকজনদেরকে খুবই ভালোবাসে। আর তাছাড়া এখানকার সমস্ত লোকজন তাকে খুবই পছন্দ করে। এর পরের দিন সকালবেলায় আমরা দেখতে পারি ইয়ান কিছু লোকজনদের সাথে রশি টানছে। আর তখনই এখানে সাইলেন্ট বেজে ওঠে। তখনই তারা দ্রুত গিয়ে সেই জায়গাটা চেক করে। আর তখন তারা দেখতে পায় কিছু সৈনিক তাদের দুর্গের সামনে যারা কিনা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চায়। আর এগুলো দেখার পর ইয়াং তাদের সবাইকে বলে যে টাইজন আমাদের পাশেই আছে, আর যে কোনো সময়ে সে আমাদের দুর্গে আক্রমণ করতে পারে। সেই জন্য সে সবাইকে যুদ্ধের প্রস্তুতি নিতে বলে। সে নিজেও চলে আসে তার রুমের মধ্যে। আর সে যুদ্ধের পোশাক পরে যুদ্ধের জন্য রেডি হয়ে যায়। তবে যুদ্ধে যাওয়ার আগে সে সামুলের হাতে একটা ছুরি দিয়ে তার দাড়িগুলোকে কেটে দিতে বলে। আর যখন সামুল তার দাড়িগুলোকে কাটছিল তখন সে বারবার করে চিন্তা করছিল যে ইয়াংকে মারার মতো এর চেয়ে ভালো সুযোগ আর সে কখনোই পাবে না। তবে সে বারবার করে ট্রাই করলেও সে কোনোভাবেই তার গলায় চাকুটা চালাতে পারছিল না। আর যেহেতু ইয়াং দেখতে পারে সামুলের হাতটা কাঁপছে তখন সে ক্লিয়ারলি বুঝতে পারে যে সামুল তাকে মারার জন্যই এখানে এসেছে। আর এই জন্য সে বলে যে যদি তুমি আমাকে মারার জন্যই এখানে এসে থাকো তাহলে সেটার জন্য তুমি আরো একটা সুযোগ পাবে। আর এটা বলে সে তার লোকজনদের নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর যখন তারা যুদ্ধের ময়দানে চলে আসে তখন আমরা দেখতে পারি সামনে টাইজনের লোকজনও চলে এসেছে যারা কিনা সংখ্যায় অনেক বেশি ছিল। আর এগুলো দেখার পর ইয়াং তার লোকজনদেরকে সাহস বাড়ানোর জন্য বলে যে যদি তোমরা ভয় পেয়ে যাও তাহলে তোমরা এই দুর্গটা হারিয়ে ফেলবে, আর যদি তোমরা দুর্গটাকে বাঁচাতে চাও তাহলে তোমাদেরকে এই যুদ্ধে যে কোনো মূল্যে জিততেই হবে। আর এরপর শুরু হয়ে যায় ভয়ঙ্কর একটা যুদ্ধ যেখানে চেনা সৈন্যরা এই দেওয়ালটাকে ভাঙার জন্য বড় বড় পাথর ছুটতে থাকে। তবে যেহেতু এই দেওয়ালটা বানানো হয়েছিল খুবই শক্তভাবে, তো এই জন্য এত বড় বড় পাথর দিয়েও তারা এই দেওয়ালটা ভাঙতে পারছিল না। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে তারা সবাই মিলে মই নিয়ে চলে আসে এই দেওয়ালটার কাছে। তবে যখনই আনসির সিপাহীরা এই ব্যাপারটা দেখতে পারে তখনই তারা তাদের উপরে তীর মারতে শুরু করে। আর এই জন্য অনেকগুলো চেনা সৈন্যরাই মৃত্যুবরণ করে। আর যখন চেনা সৈনিকরা এই ব্যাপারটাকে দেখতে পারে তখন তারা প্রচন্ড রাগ নিয়ে একটা বিশাল বড় গাছ নিয়ে আসে এবং সেটার মাধ্যমে তারা দরজাটাকে ভাঙার চেষ্টা করে। যদিও এই দরজাটা অনেক মজবুত ছিল তবে বারবার করে আক্রমণ করার জন্য এই দরজাটা এক পর্যায়ে ভেঙে যায়। এরপর তারা সবাই দুর্গের মধ্যে চলে আসে। তবে যখনই তারা অনেকগুলো সৈনিক এই দুর্গের মধ্যে চলে আসে তখনই তারা সেখানে থাকা একটা জালের মধ্যে পাড়া দিয়ে দেয়। মানে আনসির সৈন্যরা তাদেরকে ফাঁসানোর জন্য এখানে অলরেডি একটা জাল পেতে রেখেছিল। আর সেই ফাঁদের মধ্যে তারা অলরেডি পড়ে গিয়েছে। আর এই ফাঁদের মধ্যে ফেলে এখানে সবাইকে মেরে ফেলা হয়। আর যখন টাইজন এই ব্যাপারটা জানতে পারে তখন সেও একটু ভয় পেয়ে যায়। আর সে বাকি সৈন্যদেরকে সেখান থেকে পিছিয়ে আসতে বলে। আর যখন এখানে থাকা সবাই পিছনের দিকে চলে যাচ্ছিল তখনই এই যুদ্ধে জয়লাভ করার জন্য এই দুর্গের মানুষ অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অল্প সময়ের জন্য হলেও তারা এই সৈনিকদেরকে হারিয়ে দিতে পেরেছে। তো এর পরের দিন রাতের বেলায় এই ছোট্ট একটা জয়লাভ করার জন্য তারা সবাই একটা উৎসব করছিল। সবাই যার যার মতো পার্টি করছিল এবং খাবার দাবার খাচ্ছিল। তবে তখনই সামুল তার ওয়াদাটাকে পূরণ করার জন্য দৌড়িয়ে চলে আসে ইয়াং এর কাছে। আর সেই ইয়ানের সামনে একটা ছুরি ধরে বলে যে তুমি কেন গোগরিয়ার কথা মানো নেই, কেন তুমি আমাদের সঙ্গে থাকো নেই। তখন ইয়ান তাকে বলে যে আমার এটা দায়িত্ব যাতে করে আমি এই দুর্গটা সেভ করতে পারি। আমি যদি অনেকগুলো সৈনিক গোগরিয়াতে পাঠিয়ে দিতাম তাহলে আমি এই দুর্গটা সেভ করতে পারতাম না। যখনই আমাদের উপরে আক্রমণ হতো তখনই আমরা হেরে যেতাম। সো এই জন্যই আমি সেখানে সৈনিক পাঠাইনি, আমি এখানে সৈনিক রেখেছিলাম কারণ আমি জানতাম এখানেই সর্বপ্রথম আক্রমণ করা হবে। তবে এই কথাবার্তার মাধ্যমেই এখানে একটা সাইলেন্ট বাজার শুরু হয়ে যায়। আর যখন তারা গিয়ে চেক করে তখন তারা দেখতে পায় সেনা সৈন্যরা তাদের উপরে আবারও আক্রমণ করে দিয়েছে। এমনকি তারা বড় বড় অনেকগুলো টাওয়ার বানিয়েছে দেওয়ালগুলোর পাশেই। আর এরপর তারা সিঁড়ির মাধ্যমে দেওয়ালের উপর এসে তাদের উপরে আক্রমণ করছে। আর এই ব্যাপারটা দেখার পর ইয়ান দ্রুত তার লোকজনদেরকে অর্ডার করে আগুনের গোলা বানানোর জন্য, যাতে করে সে সেগুলোর মাধ্যমে সে সবাইকে পুড়িয়ে দিতে পারে। সে যদিও তাদের সবাইকে পুড়িয়েও দেয়, তবে যেই সৈন্যগুলো এখানে চলে এসেছে তাদের সাথে ফাইট
ফাইট করার সময় ইয়াং গুরুতর আহত হয়ে যায়। আর এই সুযোগটা নিয়ে যখনই একটা সেনা সৈনিক তাকে মেরেই ফেলতে যাবে তখনই একেবারে লাস্ট মোমেন্টে সামুল এসে তাকে বাঁচিয়ে নেয় আর ইয়ান সেখানে বেহুশ হয়ে পড়ে যায়। আর এর 4 দিন পরে তার যখন জ্ঞান ফেরে সে তখন জানতে পারে সামুল তাকে সেভ করেছে। আর এটা জানার পর সে খুবই খুশি হয়ে যায়, কারণ সামুল তাকে এখানে মারার জন্যই এসেছিল আর এখন সে তার জীবনটাকে বাঁচিয়ে নিল। তার মানে সে তার বিশ্বাসটা অর্জন করতে পেরেছে। অন্যদিকে আমরা দেখতে পারি টাইজন প্রচন্ড রেগে রয়েছে, কারণ যদিও সে অনেকগুলো যুদ্ধ উইন করেছে তবে এই দুর্গটা জয় করা তার জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। সে কোনোভাবে কিছু করতে পারছিল না। সে যতগুলো প্ল্যানিং করেছিল সেই সমস্ত প্ল্যানিং গুলো ফেল হয়ে গিয়েছে। তো এই জন্য তারা সেখানে একটা কোরিয়ান মেয়েকে ধরে নিয়ে আসে। আসলে এই মেয়েটা ভবিষ্যৎ দেখতে পারত আর এই মেয়েটাকে সে বলে ইয়ানকে একটা মেসেজ পাঠানোর জন্য, এবং সে আরো বলে যে তুমি ইয়ানকে বলে দাও যে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে হামলা করার আগে সে যেন নিজেই স্যালেন্ডার করে নেয়। আর তখন আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে টাইজন এই দুর্গের পাশে একটা মাটির দুর্গও বানাচ্ছে, যাতে করে সে এই দুর্গের উপরে ওঠে সে খুব সহজেই এই দুর্গের উপর আক্রমণ করতে পারে। আর আমরা জানতে পারি টাইজনের লোকজন এটার কাজও শুরু করে দিয়েছে। আর তখনই এখানে এন্ট্রি হয়ে যায় আনসির সভাপতি, যার নাম ছিল পাশু। আর পাশু তাদের সবাইকে প্রমিস করে যায় যে যতক্ষণে এই মাটির দুর্গটা বানানো হবে তার আগেই গিয়ে আমি টাইজনকে শেষ করে দিব। আর এরপর তার দুটো লোক নিয়ে সে বেরিয়ে পড়ে টাইজনকে শেষ করার জন্য। তবে যখন তারা টাইজনকে সেখানে মারতে যায় তখন তারা দেখতে পারে তাদের আসার খবরটা তারা অলরেডি পেয়ে গেছে। তো এই জন্য তাদের মারার জন্য টাইজন অলরেডি রেডি হয়েছিল। আর এই জন্য যখন তারা তীর মেরে দেয় তখন এখানে সবার মৃত্যুই হয়ে যায়। তবে পাশুর মৃত্যুর আগে ঘোড়া নিয়ে এসে কোনো রকমে চলে আসে ইয়ানের কাছে। আর তখন আমরা এই ব্যাপারটা জানতে পারি যে এখানে একটা শত্রু আছে যে কিনা এই সমস্ত খবরটা সেখানে ফাঁস করে দিচ্ছে। আর এই শত্রুটা অন্য কেউ না, সেই শত্রু হচ্ছে চীনা একটা মেয়ে। এই মেয়েটা তখন প্রচন্ড ভয় পেয়ে তাদের সবাইকে বলে যে আমি দেখতে পাচ্ছি আনচির কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর অন্য কোনো উপায়ই নেই। আমি তোমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, তোমাদের সামনে ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে। আর এটা শোনার পর সামুল তার গলা কেটে ফেলে আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। যেহেতু পাশুর মৃত্যু হয়ে গেছে তো এই জন্য তার প্রেমিকা যে কিনা ইয়ানের বোন সে প্রচন্ড রেগে যায় আর সে তার প্রেমিকের মৃত্যুর বদলা নেওয়ার জন্য সে নিজেই চলে আসে টাইজনকে মারতে। আর এখানে সে একাই অনেকক্ষণ যুদ্ধ করে অনেকগুলো চেনা সৈন্যকে মেরে ফেলে। তবে ফাইনালি তারও মৃত্যু হয়ে যায় আর তার লাশটাকে দুর্গে ফেরত নিয়ে এনে তাকেও পাশুর সাথে কবর দেওয়া হয়। আর এই ব্যাপারগুলো দেখার পর সামুল প্রচন্ড আপসেট হয়ে যায়। সে গিয়ে ইয়াংকে বলে আমি তোমার জন্য গোগুরিয়া যাব আর তোমার পক্ষ হয়ে আমি সাহায্য চাইব। আর এরপর ইয়াং এর পরামর্শে সামুল চলে আসে গোগুরিয়ার সাম্রাজ্যে গোগুরিয়ার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য, কারণ এই দুর্গটা যদি তারা হারিয়ে ফেলে তাহলে যে কোনো সময়ে তাদের সাম্রাজ্যটা ধ্বংস হয়ে যাবে। এখানে সামুল তাদের সবাইকে বলে যে আপনি ইয়ানকে মারার জন্য আমাকে পাঠিয়েছিলেন কারণ সে নাকি ছিল বিশ্বাসঘাতক। তবে সে কখনোই বিশ্বাসঘাতকতা করেনি। সে তো এখন পর্যন্ত আনচির দুর্গটাকে বাঁচানোর জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে যুদ্ধ করছে। সে তার বোনকেও হারিয়ে ফেলে। আর এদিকে ইয়াং দেখতে পারে বাচ্চারা মাটি দিয়ে খেলাধুলা করছে। তখন তার মাথায় একটা আইডিয়া আসে। সে এখানে লোকজনদের সাথে শেয়ার করে বলে যে মাটি দিয়ে যেই দুর্গটা বানানো হচ্ছে সেই দুর্গটাকে আমরা ধসিয়ে ফেলবো। এলাকার লোকজন এটা শোনার পর তারাও একটা প্ল্যানিং বলে। তারা বলে যে দুর্গটাকে ধসানোর জন্য আমরা এটার নিচ দিয়ে বড় একটা সুড়ঙ্গ করতে পারি, যাতে করে সেখানে গর্তের মধ্যে পড়ে দুর্গটা ধসে যায়। আর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা কাজটা শেষ না করব ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে কিছুই বলবেন না, তাদেরকে আপনি দুর্গটা বানাতে দিন। আর এরপর কয়েকদিন কঠোর পরিশ্রমের পর ফাইনালি তারা একটা সুড়ঙ্গ খুঁড়ে ফেলে। সেই সুড়ঙ্গটা সেই মাটির নিচেই অবস্থিত। আর তারা প্ল্যানিং করে যখন চীনা সৈন্যরা এই মাটির দুর্গতে উঠবে তখন তারা এই সুড়ঙ্গের খুঁটিগুলোকে আগুন ধরিয়ে দিবে। এতে করে এই সুড়ঙ্গটা ধসে পড়বে আর সঙ্গে সঙ্গে এই মাটির দুর্গটাও ধসে পড়বে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে বৃষ্টি হয়ে যায় আর এই বৃষ্টির জন্য সুড়ঙ্গের মধ্যে পানি ভরে যায়। আর যেহেতু এই সমস্ত খুঁটিগুলো ভিজে গিয়েছে এই জন্য তারা যখন আগুন লাগানোর ট্রাই করে তখন এই খুঁটিগুলোতে আগুন লাগে না। আর এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা এই খুঁটিগুলো কুড়াল দিয়ে কাটবে আর তারা নিজেদের জীবনগুলো আনচির দুর্গের রক্ষার জন্য স্যাক্রিফাইস করবে। আর ফাইনালি তারা গিয়ে এমনটাই করে, কুড়াল দিয়ে সমস্ত খুঁটিগুলো কেটে ফেলে। আর এই জন্য মাটির নিচে পড়ে তাদের
তাদের সবার মৃত্যু সেখানেই হয়ে যায়। আর তখন উপরে সেই মাটির দুর্গটাও ভেঙে চুরে চুরমার হয়ে যায়, আর সেখানেও চেনার অনেকগুলো সৈনিকের মৃত্যু হয়ে যায়। আর যখন ইয়ান তার লোকজনদেরকে দেখতে পারে এতগুলো মানুষের মৃত্যুর পর চীনা সৈন্যদের মনোবল কিছুটা দুর্বল হয়েছে, তখন এই সুযোগটা নিয়ে তারা গিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়। আর ইয়াং তার সমস্ত লোকজনদেরকে এটাও বলে দেয় যে যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু না হয় ততক্ষণ পর্যন্ত কেউ পিছনে সরবা না, কারণ ততক্ষণ পর্যন্ত আমরা সবাই ফাইট করে যাব। এরপর এই যুদ্ধটা কয়েকদিন পর্যন্ত চলে, আর এর কয়েকদিন পর ইয়াং তার এক সোলজারকে বলে যে আমাদের ওই প্রাচীন তীরটা আমার জন্য নিয়ে আসো। আর যখন সে তীরটা নিয়ে আসে তখন সে একটু মন্ত্র পড়ে এই তীরের মধ্যে ফু দিয়ে তারপর ওই তীরটাকে নিশানা করে টাইজনের দিকে। আর যখন সে তীরটাকে ছুঁড়ে মারে তখন সেই তীরটা সোজা গিয়ে টাইজনের চোখের মধ্যে লাগে, আর এই জন্য টাইজন গুরুতর আহত হয়ে যায় এবং তার একটা চোখ পুরোপুরি সে হারিয়ে ফেলে। তবে টাইজনের সমস্ত লোকজন তাদের সম্পূর্ণ শক্তি নিয়ে এই দুর্গের উপরে আক্রমণ করতে এগিয়ে যায়। তবে এতক্ষণে সামুলও তাদের সাহায্য করার জন্য গুগুরিয়া থেকে সৈন্য নিয়ে চলে এসেছে, আর তারা সবাই মিলে চীনা সৈন্যদেরকে ঘিরে ফেলে আর একে একে তাদের সবাইকে মারতে শুরু করে। আর যখন অনেক সৈন্যর মৃত্যু হয়ে যায় তখন টাইজন এখানে হারটা স্বীকার করে নেয়, সে সবার সামনে স্যালেন্ডার করে নেয়। আর এই জন্য এখানে সবাই খুশি হয়ে যায়, সবাই জয়টাকে সেলিব্রেট করা শুরু করে দেয়। আর এগুলোর মধ্যে সামুল ও ইয়ানের মধ্যে যে দণ্ডটা ছিল সেই দণ্ডটাও এখানে শেষ হয়ে যায়। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, তবে তখনই টাইজন আবারও সুস্থ হয়ে যায়, সে তাদের উপরে আবারও আক্রমণ করার ট্রাই করে, তবে তখন তাকে মেরে ফেলা হয়। আর এই জন্য পুরোপুরিভাবে এই দুর্গটা স্বাধীন হয়ে যায়। আসলে যেহেতু টাইজন এই দুর্গটা জয় করতে পারেনি, এই জন্য এই দুর্গের মানুষজনও পুরোপুরিভাবে সেফ হয়ে গেছে, আর এই জন্য তারা এখানে খুব শান্তিতে বসবাস করা শুরু করে। আর যুদ্ধের জন্য যেই ভয়ঙ্কর ভাঙচুর হয়েছিল সেই ভাঙচুরগুলো তারা সবাই ঠিক করার ট্রাই করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর যদি এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, কিন্তু কপিরাইটের কারণে এই ভিডিওটা ডিলিট করা হয়েছে, তাই খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও আবারও আপলোড করব। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, দেখা হবে নতুন কোনো এক গল্পে।